ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে সমস্ত রাষ্ট্রবাদী শ্রোতা দর্শকদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের ক্যালকাটা ডায়ালগসের আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা ঠিক রাজনীতির বিষয় নয়, যদিও সেটা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। বিষয়টা হচ্ছে ভারতে এতকাল যে আইনের দ্বারা ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা অর্থাৎ ক্রিমিনাল জাস্টিস যে সমস্ত আইনের উপরে নির্ভর করে চলতো, সেই আইনগুলোর বদলে তিনটি নতুন আইন এসছে। এই যে নতুন আইন, এই বিষয়গুলো নিয়ে চারদিকে খুব জোর চিৎকারও শুরু হয়ে গেছে, নানা রকম সমালোচনাও শুরু হয়ে গেছে। সুতরাং আজকের যে বিষয়টি নিয়ে আমরা এই কথাগুলো বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের, শ্রোতা দর্শকদের আমি অনুরোধ করব যে তারা যেন আমাদের পুরো বিষয়টি ভালোভাবে শোনেন এবং শুনবার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং তারপর যিনি তাদের পছন্দ হলে কমেন্ট করে লাইক দেবেন, কমেন্ট করবেন। এইটা অনুরোধটা জানিয়ে আমরা আমাদের আজকের বিষয়টা শুরু করছি আলোচনা। গত 1 জুলাই থেকে ভারতবর্ষে ফৌজদারি বিচার ব্যবস্থা পরিচালনার জন্য 3টি নতুন আইন এসছে। আইনগুলো হলো, প্রথম এর আগে যেটা ছিল যে বিচার ব্যবস্থার জন্য ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, সেই আইপিসির পরিবর্তে এসেছে ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতা বা সংক্ষেপে হচ্ছে এর নাম BNS। এরপরে আর যেটা ছিল সেটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা CRPC। এই CRPCর নামের তার জায়গায় এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সংক্ষেপে BNSS। এবং বিচারের জন্যে, ফৌজদারি বিচারের জন্য যে এভিডেন্সের দরকার হতো সেটা পরিচালিত হতো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে। সেই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গায় এসছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বা সংক্ষেপে BSA। এই যে 3টি নতুন আইন এলো, এই নতুন 3টি আইন, এগুলো যে একেবারে সম্পূর্ণ নতুন তা নয়, সম্পূর্ণ নতুন হওয়া সম্ভব নয়। এই 3টি আইন চলে এসেছে যে আগের যাদের জায়গায় মূল আইনগুলো ছিল তার মধ্যে পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন ইত্যাদি সমস্ত রকম কাজগুলো করে এই 3টি আইন চলে এসেছে। আমরা সংক্ষেপে এই নতুন আইনের কেন দরকার হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে আমাদের কথা বলবো। কারণ এতকাল কেন পরিবর্তনটা এলো? পরিবর্তন আসার কারণ হচ্ছে এতকাল যে এই আইনগুলি যে দেশে চালু ছিল, এই আইনগুলো তৈরি হয়েছিল ব্রিটিশ সরকারের দ্বারা। ব্রিটিশ সরকার 1860 সালে 6 অক্টোবর তারিখে ইন্ডিয়ান পেনাল কোড প্রথম আমাদের চালু হয়। এই আইন তৈরির সলতে পাকানো অবশ্য শুরু হয়েছিল তারও বেশ কয়েক বছর আগে। ব্রিটিশ ভারতের প্রথম ল কমিশন এই আইপিসি খসড়া তৈরি করেছিল 1834 সালে। এই কমিশনের নেতৃত্বকে দিয়েছিলেন যার কথা আমরা খুব শুনি, আমাদের সমস্ত আলোচনা সমালোচনার মধ্যে যাকে নিয়ে আসা হয়, সেই মেকলে সাহেব। তারপর থেকে 1850 সাল পর্যন্ত তিনি কত সালে আইপিসির খসড়াটা তৈরি করেছিলেন? 1834 সালে। তারপর থেকে 1850 সাল পর্যন্ত এই খসড়া আইনের বারবার পরিবর্তন হয়, কিন্তু ফাইনাল যে একটা আইন প্রবর্তন বা চালু করা সেটা হয়নি। মনে হওয়া স্বাভাবিক যে ব্রিটিশ সরকার তেমন একটা বোধহয় খুব একটা যে প্রয়োজন বোধহয় বোধ করেননি। প্রয়োজনটা বোধ হলো কবে? ভীষণভাবে প্রয়োজনটা বোধ হলো 1857 সালের সিপাহী বিদ্রোহের পর।
এই বিদ্রোহকে সামনে রেখে তার বিচার, তাকে দমন করা পদ্ধতি, এই সমস্তগুলোকে চিন্তা ভাবনা করে কিভাবে এই রকম সব বিদ্রোহকে দমন করা যায়, দাবিয়ে রাখা যায়, এই বিষয়গুলো মাথায় রেখে আমূল পরিবর্তন হলো সেই প্রস্তাবিত যে খসড়া আইনের। তারপরে অবশেষে আইন পাশ হলো 1860 সালের 6ই অক্টোবর তারিখে। আর সেই আইন কার্যকর হলো তার প্রায় 1 বছর পর 1862 সালের 1 জানুয়ারি থেকে। এই ইতিহাস থেকে একথা তাই বিনা দ্বিধায় বলা চলে, ঔপনিবেশিক ব্রিটিশ সরকার তাদের শাসন বলবৎ করার স্বার্থে এই আইন এনেছিল। এরপর দেশ স্বাধীন হলো। ভারত স্বাধীনতার পর ভাবা গিয়েছিল যে স্বাধীন দেশের স্বাধীন সরকার দেশের পরিবর্তিত পরিস্থিতি বিচার করে নতুন আইন তৈরি করবে। সেটা অবশ্য করা হয়নি। তার মানে এটা নয় যে 1860 সালের আইপিসি একেবারে নারায়ণ শিলার মতো অপরিবর্তিতভাবে একইভাবে রয়ে গিয়েছিল, তা কিন্তু নয়। তারও নানা রকম জ্ঞান বিজ্ঞানের যেমন নতুন নতুন আবিষ্কারের জন্ম দিয়েছে জ্ঞান বিজ্ঞান, তেমনি এই সমস্ত জ্ঞান বিজ্ঞান এরা জন্ম দিয়েছে নতুন নতুন সব অপরাধের ধরনের। যেমন যেসব অপরাধের কথা 1860 সালের আইপিসিতে ছিল না, কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে এসছে। আর সেসব অপরাধ সামলাতে বারংবার সংশোধন করা হয়। পুরো আইনটার এই সংশোধন হয়েছে। ব্রিটিশ আমলে এই আইন সংশোধন করা হয়েছে 472টি, আর স্বাধীন ভারতে সংশোধন হয়েছে সহস্রাধিকবার। এই জন্য সেই 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। এই পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকার প্রয়োজন বোধ করেছে যে মূল আইপিসি আইন ও তার যাবতীয় সংশোধনের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো রয়েছে তাকে এক জায়গায় এনে তার একটা কনসলিডেট বা একীভূত করা রূপে তাদেরকে লিপিবদ্ধ করা, এবং তার সম্পর্কিত আরও যে নতুন আইন প্রবর্তনের দরকার সেই আইন সবগুলো মিলিয়ে একটা নতুন আইন তৈরি করা। আর এই উদ্দেশ্যে 11ই আগস্ট 2023 তারিখে ভারত সরকার লোকসভায় পেশ করে একটি খসড়া ন্যায় ফৌজদারি আইনের খসড়া ফৌজদারি আইন, যার নাম দেয়া হয় ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। খসড়াটি লোকসভায় পাশ হয় 2023 সালের ডিসেম্বর মাসে, এবং আইন চালুর তারিখ ছিল আরও পরে, এবছরের 1 জুলাই 2024। ফৌজদারি আইন বা আইপিসির সঙ্গে আরও দুটো সম্পর্কিত নতুন আইন আনা হয়েছে। এই দুটো আইন আগেও ছিল, এবং এখানেও পরিবর্তন এবং পরিমার্জন করে যত রকম এ পর্যন্ত যত রকম সংশোধন এসছে সবগুলোকে কনসলিডেট করে এই আইনটি তৈরি হয়েছে। আগের আইনের নাম ছিল সিআরপিসি বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এবার তার জায়গায় হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা সংক্ষেপে বিএনএসএস। এই সিআরপিসি কিন্তু ব্রিটিশের তৈরি নয়, এটি তৈরি হয় 1973 সালে ইন্দিরা গান্ধীর সময়। সবাই যে বলে 150 বছর আগের আইন পাল্টে এবার এসছে, সেটা কিন্তু তাহলে পুরোটা ঠিক নয়। এটা হচ্ছে এই সিআরপিসি আইন 1973 সালে তৈরি হয়। কিভাবে প্রকৃত ফৌজদারি আইন বা আইপিসি পরিচালিত হবে, কোন পদ্ধতিতে পরিচালিত হলে সুবিচার হবে, এটাই সিআরপিসির মূল কথা। এই আইনে অপরাধের তদন্তে
সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ কিভাবে করা হবে, কিভাবে প্রমাণ পেশ হবে ইত্যাদি বিষয় আছে এই আইনে। এই সিআরপিসি আইনটির বদলে এসেছে ভারতীয় নাগরিক সংহিতা, সুরক্ষা সংহিতা, সেটা আগেই বললাম। এই আইনটি কার্যকর হওয়ার তারিখও অবশ্য একই, 1 জুলাই 2024। এই দুটি আইনের সঙ্গে অপর যে আইনটি নতুন নামে নতুনভাবে এসেছে তার নাম ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যার আগের নাম ছিল ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এবং এখানেও আগের আইনের অনেক পরিবর্তন হয়েছে, আবার অনেক আইন বাড়ানো হয়েছে, অনেক পরিবর্জন হয়েছে এবং এখন নতুনভাবে এই আইনটা আমাদের এখন এসছে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট চালু হয়েছিল 1872 সালে, অবশ্যই ব্রিটিশ শাসনে। অপরাধ প্রমাণের জন্য আদালতে যেসব এভিডেন্স দেওয়া হয় তার সংহিতা, সেগুলো গ্রহণযোগ্য কিনা সেই সব বিচার এভিডেন্স অ্যাক্টের সাহায্যে করা হয়। নতুন প্রবর্তিত 3টি যে আইন, এই আইন শুধুই পুরনো আইনগুলোকে নতুন করে বলা নয়, যদিও আমাদের অনেক সমালোচক, বিরোধীরা বলছে এগুলো নাকি নতুন বোতলে পুরনো মদ। আমরা কিছু পরে সেই জায়গায় আসব যে সত্যি সত্যি নতুন বোতলে পুরনো মদ কিনা, এবং তার জন্য ওই বৃহৎ 3টে, বিশাল বড় যে 3টি আইন, তার পূর্ণ আলোচনা এখানে করা সম্ভব নয়। আমরা কেবল ছুঁয়ে যাব এই আইনের যে নতুন দিকগুলো এসছে সেই দিকগুলো, এবং সেগুলো কতটা জনমুখী হলো। আমাদের স্বদেশী ভাবনার, যেটা বড় কথা ছিল মোদী সরকারের, স্বদেশী ভাবনা, দেশের ভাবনা যুক্ত হবে এই আইনগুলোর মধ্যে, সেগুলো কতটা এসছে, নাকি যে পি চিদম্বরম সাহেব, কংগ্রেসের যিনি বড় নেতা, তিনি যে কথাটা বলেছেন যে এটা পুরনো আইনের কপি পেস্ট, এই সত্যিই কপি পেস্ট কিনা সেটা এইবার আমরা একটু করে দেখব। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয় যে যদিও এই আইন চালু হয়েছে 1 জুলাই 2024 থেকে, কিন্তু একটা কথা বলা আছে, লিটিগেশন ফর অল রেলিভেন্ট অফেন্সেস কমিটেড before 1 July 2024, those offenses will continue to be registered under IPC, অর্থাৎ পুরনো আইপিসি অনুযায়ী, কিন্তু সেগুলোর রেজিস্ট্রেশন হবে সেগুলোর। গত বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরে এই আইন যখন লোকসভায় পাস হয়, সেই সময়ে তার কয়েকদিন আগেই ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সাহেব, তিনি প্রায় 150 জনের কাছাকাছি লোকসভার বিরোধী সদস্যদের সেখান থেকে সাসপেন্ড করেন। এই সাসপেনশনের কারণ ছিল যে সেখানে তারা লোকসভার অধিবেশন চলতে দিচ্ছিলেন না, এবং সেই সময়ে এই আইনকে নিয়েও তখন প্রচুর বিরোধিতা হয়। এই বিরোধিতার মধ্যে যখন লোকসভার স্পিকার তাদেরকে সাসপেন্ড করেন লোকসভা থেকে, এবং সাসপেন্ডেড অবস্থায় সেই সময়ই এই আইন পাশ হয়। এবং এই আইন পাশ হওয়ার জন্যেই বিরোধী পক্ষের যে মূল অভিযোগগুলো ছিল, সেটা ছিল নরেন্দ্র মোদী সরকার বিরোধী কণ্ঠস্বরকে স্বৈরতান্ত্রিকভাবে দাবিয়ে তড়িঘড়ি করে প্রকাশ করছে এই আইন। আচ্ছা, এই কথাটার মধ্যে দিয়ে এই অভিযোগের সরল অর্থ হলো এই আইনে নতুন এমন কিছু আছে যেটা বিরোধীদেরকে মনে হয়েছে যে সরকার মানুষের কণ্ঠস্বরকে, বিরোধী কণ্ঠস্বরকে দাবিয়ে রাখছে। তো এই কথা, এই অভিযোগ থেকেই তো প্রমাণ হয় যে শুধুই পুরনো আইনের কপি পেস্ট হলে তাহলে কারোরই এখানটায় বিরোধিতার কোনো দরকার ছিল না। বিরোধিতা হয়েছে তার কারণ এই আইনে নতুন বেশ কিছু বিষয় এসেছে। আমরা সেই বিষয়গুলি নিয়ে আমরা এইবার একটু ছোট্ট করে আলোচনায় আসব।
আইন পাশ হওয়ার আগে বিলের চরম বিরোধিতা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, এবং তারা চিঠি দেন রাষ্ট্রপতিকে, বলেন যে এই বিল যেটা লোকসভায় পাশ হওয়া যে বিল, সেই বিলে সম্মতি দিয়ে যাতে আইন না করা হয়। কিন্তু সেই সব তর্ক বাদ দিয়ে দেখা যাক এই বিলে সত্যিই নতুন কিছু আছে কিনা, সেইগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করি ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস 2023 নিয়ে। বিএনএসে আইপিসি 511টি ধারা, 511টি অফেন্স, তাদের সেইগুলোকে কমিয়ে করা হয়েছে 358টি, যোগ করা হয়েছে নতুনভাবে 21টি। এই নতুন অপরাধগুলি আইপিসিতে ছিল না, অথচ এই অপরাধগুলি দেশে ঘটছে, যেমন মব লিঞ্চিং, হেট ক্রাইম, টেরোরিজম, সংগঠিত অপরাধ, ইকোনমিক অফেন্সেস, অর্গানাইজড যে সমস্ত ক্রাইম, এই অপরাধগুলিকে আইনের আওতায় এই প্রথম নিয়ে আসা হলো। এছাড়া জাতীয় সংহতি বা ন্যাশনাল ইন্টিগ্রিটিকে বিপন্ন করে এমন বিচ্ছিন্নতাবাদী কাজকর্মকে নতুনভাবে সংজ্ঞায়িত করে এই আইনের মধ্যে আনা হয়েছে। আইনের ফাঁকফোকর দিয়ে আরবান নকশালদের মতো অপরাধীরা বেরিয়ে যাবার সুযোগ পাচ্ছিল, সেসব ফাঁকফোকর বন্ধ করা হয়েছে নতুন আইনে। ধর্মীয় হেট স্পিচের বিরুদ্ধে আইন এবার করা হয়েছে। নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে 37টি নতুন ধারা যুক্ত হয়েছে। যে সেকুলাররা অক্লেশে গালি পারতেন হিন্দুত্বের বিরুদ্ধে, হিন্দু ধর্মের বিরুদ্ধে, তারা এবার অনেকটাই চুপ করে যেতে বাধ্য হবেন, কারণ এখানে হেট স্পিচকে কিন্তু এখানে একটা ক্রিমিনাল কাজ বলে সেখানে এই অপরাধের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই আইনের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তারা এজন্যই এত ক্ষেপে আছেন। একইভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতেও কিছু জনমুখী ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে। এই পরিবর্তনগুলি কিন্তু সাধারণ মানুষের কাছে বিরাটভাবে তাদের সুবিধা দেবে। আগে কোনো অপরাধ ঘটলে থানায় গিয়ে অপরাধীদের নামে ভুক্তভোগীরা তারা অভিযোগ জানাতে যেত। এই অভিযোগ জানাতে গিয়ে যে তাদের জান জেরবার হয়ে যেত, পুলিশ এফআইআর নিত না, কখনো তাদের জুরিসডিকশন নেই বলে কাটিয়ে দিত। পশ্চিমবাংলায় দেখুন না, পশ্চিমবাংলায় তো এফআইআর নেওয়াটা পুলিশের যেন আর নীতিই নেই, আর এফআইআর নিলে এফআইআরের কপিও পর্যন্ত কোনোদিন দিত না। এখন এই নতুন আইনে থানায় গিয়ে অভিযোগ জানাবার দরকার নেই, এফআইআর করা থানায় গিয়ে দরকারই নেই, তার অনলাইনে অভিযোগ দায়ের করা চলবে, ইমেল করে, যে কোনো জায়গা থেকে। কেউ কারোর বাড়ির থেকে করতে পারে, দোকান থেকে করতে পারে, নিজের যদি মোবাইল থেকেও সে করতে পারে। এই এফআইআর আগে একটা ব্যাপার ছিল যে থানার মামলা সেই থানায় গিয়ে এফআইআর করতে হবে, যে তার যে জুরিসডিকশন যে এলাকায়। জিরো এফআইআর অবশ্য আগেও ছিল, কিন্তু নেওয়া হতো না, এ থানার থেকে সে থানা ঘুরিয়ে দেওয়া হতো। এখন জিরো এফআইআর অর্থাৎ সংশ্লিষ্ট থানার বদলে অন্য থানাতেও অভিযোগ জানানো যাবে ইমেলের মাধ্যমে। এফআইআরের কপি অভিযোগকারী হাতে দিতে হবে, এবং শুধু অভিযোগকারী না, যে অভিযুক্ত তারাও কিন্তু তার পাওয়ার হক তাদের আছে। পুলিশ ডিপার্টমেন্টে কাজ এখন হচ্ছে ওই জুরিসডিকশন, কোন থানার জুরিসডিকশন, ধরে যাক আমার যদি একটা থানায় হয়, সেই থানার এলাকার মধ্যে পড়ছে না, সেই থানায় এই জুরিসডিকশন ঠিক করবে, সেটা হচ্ছে পুলিশ দপ্তর।
আমাদের কারো সাধারণ মানুষের সেটা করার দরকারই নেই। আগে 2 নম্বর দেখুন, আগে সর্বোচ্চ পুলিশি হেফাজতের মেয়াদ ছিল 15 দিন, অর্থাৎ 15 দিনের মধ্যেই পুলিশি হেফাজতকে সেটাকে তার মধ্যে পুলিশকে, তাও সবসময় পুলিশকে বিচারালয় থেকে আদালত থেকে 15 দিন দেওয়া হতো না, কম করে বিভিন্ন স্টেপ করে একবার দুবার করে কিছু দেওয়া হতো। সেটা বাড়িয়ে এখন সর্বোচ্চ 90 দিন করা হয়েছে। এটা যে সব কেসে সব মামলায় 90 দিন থাকবে তা নয়, বিশেষ বিশেষ মামলার ক্ষেত্রে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত পুলিশে হেফাজত দিতে পারে। আবার এই 90 দিনে পুলিশ কি তদন্ত করেছে সেসবও অভিযোগকারীকে জানাতে পুলিশ বাধ্য থাকবে। 3 নম্বর, 7 বছর বা তার বেশি দণ্ড হতে পারে এমন মামলার ক্ষেত্রে ফরেনসিক এভিডেন্স বাধ্যতামূলক করা হয়েছে এবং অনুসন্ধান প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করাটা যে তদন্তকারী সংস্থা অর্থাৎ পুলিশ তাদের জন্য বাধ্যতামূলক। 4, ধর্ষণের শিকার যারা, তাদের আগে কি হতো, থানায় গিয়ে এফআইআর করতে গেলে সেটা তারা নানা রকম সমস্যার সম্মুখীন হতো, থানেদারের নানা রকম প্রশ্নের মুখে তাদের পড়তে হতো। এখন এই থানায় গিয়ে এই এফআইআর ও ধর্ষণের এফআইআরও থানায় গিয়ে করার দরকার নেই, এটাও অনলাইনে করতে হবে। এবং যদি সেখানে যে স্টেটমেন্ট দেওয়ার থাকে সেটাও সেই স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টও তারা দিতে পারবেন ধর্ষণ যাদের হয়েছে। থানায় যেতে হবে না। তদন্তের সময় যখন তদন্ত করতে আসবে পুলিশ, এই তদন্তের সময় পুলিশ এর সঙ্গে ধর্ষিতার সঙ্গে তার একজন আত্মীয়া তারাও থাকতে পারবেন এবং জেরা করবে কোনো পুলিশ অফিসার নয়, পুরুষ পুলিশ অফিসার নয়, মহিলা পুলিশ অফিসার, তারা এর জেরা করবেন, তারা স্টেটমেন্ট নেবেন। সময় উপযোগী এবং দ্রুত বিচারের স্বার্থে এই যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় 45টি ক্ষেত্রে সময় সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এর বিচার প্রক্রিয়া এটা সম্পন্ন করতে হবে। এরপরে দেখুন, মিথ্যে পরিচয় দিয়ে বা প্রলোভন দিয়ে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করাকে তার সাথে আর্থিক জরিমানা সহ সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা হয়েছে। একই শাস্তির ব্যবস্থা হয়েছে প্রতারণা করে যদি কেউ চাকরি পায়, নিয়োগ পায়, সেই নিয়োগে তাদের ক্ষেত্রেও একই রকম ব্যবস্থা করা হয়েছে। আবার দেখুন, লিভ ইন রিলেশনশিপ যেটা এখন প্রচণ্ড চলছে বিভিন্ন জায়গায় আমাদের, তার ক্ষেত্রটাও নতুনভাবে ডিফাইন করা হয়েছে এবং সেখানেও কোন কোন ক্ষেত্রে অপরাধ বলে বিবেচনা করা হবে সেগুলোকেও এবার নির্দিষ্ট করা হয়েছে। অনন্তকাল ধরে আদালতে তারিখ পে তারিখ অর্থাৎ তারিখের পর তারিখ পড়ে যাওয়া এবং মামলা চলতে থাকার যে পরম্পরা উকিল সাহেবদের সৌজন্যে এবং জজ সাহেবদের বদান্যতায় এতকাল চলত, সেই প্রথা বন্ধ করার জন্যে আইন হয়েছে এবার। শুনানির মুলতুবি আগে কতবার হবে তার কোনো নির্দিষ্ট সীমা ছিল না, এখন শুনানির মুলতুবি মাত্র 2 বার পাওয়া যাবে, মাত্র 2 বার। মামলার ফয়সালা তারপরে এই 2 বারের মধ্যে ওই কার শরীর খারাপ, কার কে আত্মীয় মারা গেছে না কি গেছে, এইসব কারণ দেখিয়ে আর এই নতুন করে তারিখ পাওয়ার যে প্রথা, সেই প্রথাটা বন্ধ হবে। এর ফলটা হবে কি না, মামলার ফয়সালা দ্রুত হবে এবার। এবং আমাদের যে আদালতগুলোতে যে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা নিচু আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত যে জমে আছে, তাতে যেন কারোরই কোনো ভূমিকা ছিল না। আগে আমাদের একটা সাধারণ এতে যদি সরকারি অফিস কিংবা যে কোনো অফিসে সেখানে গেলে সেখানটায়
যদি কোনো কাজের কারোর কোনো রকম কাজের ত্রুটি ঘটতো এবং সেই ত্রুটি নিয়ে যদি কোর্টের কাছে যাওয়া হতো, আদালতে যাওয়া হয়, সে আদালতের বিচারক সাহেব সেই যার পক্ষে যা ত্রুটি হয়েছে তাকে নানা রকমভাবে তাকে শাস্তির বিধান কিংবা তার উপরে জরিমানা করা হয়। কিন্তু জজ সাহেবরা যে বছরের পর বছর ধরে মামলার পাহাড় জমছে, তাতে কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে ব্যাপারটা, অর্থাৎ সবারই যে তাদের যে একটা কি বলবো যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের কথা কিন্তু সেই দায়িত্বের কথা ভেবেই নতুন আইনের ব্যবস্থা করা আছে। সুপ্রিম কোর্টের রায়ে অপরাধীদের, বিশেষ করে অর্থনৈতিক অপরাধীদের হাতকড়া পরাবার ক্ষেত্রে বেশ কিছু বাধা নিষেধ ছিল। বর্তমান আইনে সেই বাধা নিষেধ অনেক ক্ষেত্রেই তুলে দেওয়া হয়েছে, প্রায় সবটাই তুলে দেওয়া হয়েছে। এমনকি অর্থনৈতিক অপরাধের অপরাধীরাও এখন হাতকড়া পড়বে। বেল বা জামিন পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন পদক্ষেপ হয়েছে। শাস্তির মেয়াদের অর্ধেক সময় জেলে কাটালে আগে বেল পাওয়া যেত, এখনো আর কেউ বেল পাবে না। আগের সিআরপিসি আইনে এই অধিকার পেত অপরাধীরা। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বা বিএসএতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনা হয়েছে তা হলো, ইতিপূর্বে এভিডেন্সের ক্ষেত্রে ইলেকট্রনিক এভিডেন্স এবং ডিজিটাল রেকর্ডস এদের গ্রহণযোগ্যতা ছিল না এভিডেন্স হিসেবে। এই আইনের দেখা সেটা দেয়া হয়েছে। ওরাল এভিডেন্স টেকেন ইলেকট্রনিক্যালি সেটাও অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাজ অ্যান এভিডেন্স। এভিডেন্স অ্যাক্টে মৌখিক বা ওরাল অ্যাডমিশনকে আগে এভিডেন্স হিসেবে গ্রহণ করা হতো না, সেটা বলা হতো পুলিশ চাপ দিয়ে এই মৌখিক অ্যাডমিশন করে নিয়েছে। নতুন আইনে এই ওরাল অ্যাডমিশনকেও সেকেন্ডারি এভিডেন্সের মর্যাদা দিয়ে একে গ্রাহ্য করেছে। সুতরাং এত বিরাট বিষয়কে স্বল্প পরিসরে মাত্র কয়েকটি জায়গায় কয়েকটি কথা আমরা বললাম, কয়েকটা মোটা কথা। আশা করি এটুকুতেই বোঝাতে পেরেছি যে নতুন আইন তিনটির যথেষ্ট গুরুত্ব আছে এবং এগুলো কেবলমাত্র ওই বিরোধীরা যেটাকে বলছে কপি পেস্ট, পুরনো আইনের নতুন করে প্রচার করা বা নতুন বোতলে পুরনো মদ দেয়া তা নয়। তবু সমালোচনা বা বিরোধিতা করা যাদের কথা তারা তো সেটা করবেনই। বাংলায় বিরোধীদের একটা ইউটিউব চ্যানেল শুনছিলাম, সেখানে রাজনৈতিক চ্যানেল হয়ে থাকে, রাজনৈতিক আলোচনা হয়ে থাকে। তাদের মধ্যে খুব বেশি চ্যানেলে আমি এই বিষয় নিয়ে আলোচনা শুনতে পাইনি। আমি নিজে আইনজ্ঞ নই, কিন্তু আমি আইনজ্ঞ না হইলেও আইনের মনোযোগী শ্রোতা বা পাঠক আমি। সেই জন্যে আমি সাহস করে এই বিষয়গুলো নিয়ে এসেছি। তো এখন একটা অভিযোগ আসছে, সেটা হচ্ছে ভাষা নিয়ে। এই তিনটি নতুন নামের তিনটি নতুন আইন যেটা হলো, এর ভাষা নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরাও সে কথা বলছে। আমাদের কলকাতারও এক ইউটিউবারও অবশ্য বলে দিয়েছেন এই নামগুলো নাকি সব সংস্কৃতাইজড হিন্দি। সংস্কৃতাইজড হিন্দি কথাটার মানেটা আমার কাছে খুব একটা পরিষ্কার হলো না। মানে হিন্দিকে হিন্দি ভাষার সংস্কৃতকরণ করা হয়েছে? আমরা তো জানি সংস্কৃত থেকে হিন্দি ভাষা এসছে এবং ভারতের প্রায় সমস্ত রাজ্যের ভাষাই তাদের মূল জন্মই হচ্ছে সংস্কৃতে। তা সংস্কৃতাইজড হিন্দি বলতে কি বোঝানো হলো আমি অবশ্য বুঝলাম না। সংস্কৃতকরণ তো এর হয়নি। যে কথাগুলো, যে নামগুলো দেয়া হয়েছে, যে তিনটি আইনের সবগুলো নামই হচ্ছে মূল নাম, তারা হচ্ছে সংস্কৃত। যেমন ধরুন আমাদের যে নামগুলো আছে, যে ভারতীয় ন্যায় সংহিতা। আচ্ছা, এই ভারতীয় ন্যায় সংহিতা এই যে তিনটি শব্দ, এই তিনটি শব্দের কোনটা বাংলাতে আমরা ব্যবহার করি না, বাংলায় ব্যবহার করা হয় না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা,
সংহিতা, এটা তো সাধু ভাষা। সাধু ভাষা মানেই যেটা বঙ্কিমের ভাষা হলেই সেটা বাংলা ভাষা হবে না, আজকের বাংলা বলতে হবে এমন তো নয়। আবার দেখুন সাক্ষ্য অধিনিয়ম, এই কথাটা কোনটা এর মধ্যে? ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এর মধ্যে কোন কথাটা আমাদের বাংলায় চলে না? এটা চলবে, বাংলায় চলবে, হিন্দিতে চলবে, আরো বহু ভাষাতে চলবে এবং চলে। হিন্দু যারা দক্ষিণ ভারতের বহু মানুষের নাম দেখবেন যে তাদের নাম হচ্ছে সংস্কৃত নাম তাদের রয়েছে। তো এই নামগুলো রয়েছে বলে তাকে হিন্দি বলে দাগিয়ে দেয়া, এবং সেখানে তো অনেকে বলছেন যে এটা হিন্দি জোর করে চাপিয়ে দেওয়া হলো, যেন মনে হচ্ছে তিনটি নাম দেওয়ার ফলে সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল, যে নামগুলো হচ্ছে আদতে সংস্কৃত ভাষা। আর একটা কথা বলি এই প্রসঙ্গে, এই যে তিনটি আইন করা হলো, এই তিনটি আইন হিন্দিতে নয়, এই তিনটি আইন হিন্দিতেও যেমন করা হয়েছে তেমনি ইংরেজিতেও এদের কথা আছে, এবং ভারতে মানে অলরেডি ছাপা হয়ে গেছে। এটা যে কেউ গেলে গুগল সার্চ করলে খুঁজে পাবেন যে এই ভারতীয় ন্যায় সংহিতা পিডিএফ ইন হিন্দি, পিডিএফ ইন ইংলিশ, এগুলো খুঁজে পাবেন। তবু এগুলো বলা হচ্ছে, অর্থাৎ আমি তো এটাও জানি যে ভারতের বহু রাজ্য ইতিমধ্যে এইগুলোকে তাদের রাজ্যের ভাষায় অনুবাদ করে সেই অনুবাদের ছাপার কাজ অনেকেই শুরু করে ফেলেছেন। জানি না পশ্চিমবাংলায় এটা করার জন্য কেউ আছে কিনা কিংবা করেছেন কিনা। দ্বিতীয়ত, এই আইনে সুতরাং যারা বলছেন এটা হিন্দি চাপিয়ে দেওয়া হলো, তারা মূর্খের মতো কথা বলছেন, আর যারা বলছেন সংস্কৃতাইজড হিন্দি, তারা তো আরো বেশি মূর্খের মতো কথা বলছেন। এই আইনে দেশের ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বলা হয়েছে, এবং দেশের ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দেশের ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, না স্বদেশী ভাবনা এর মধ্যে এসেছে বলে এই রাষ্ট্রবিরোধী শক্তি তাদেরকে কিভাবে সামলানো যাবে, তাদের বিচার কিভাবে হবে, সেগুলো এই আইনের মধ্যে রয়েছে। প্রগতিশীল যাদেরকে আমরা সেকুলার বলে জানি, সেই তাদের মতে এই নতুন আইন নাকি ইংরেজের আইনের চেয়েও ভয়ঙ্কর খারাপ, একেবারে বিপ্লবকে, আমাদের মানুষের আন্দোলনকে দমন করার। হ্যাঁ মশাই, এটা ঠিকই বলেছেন, যে এটা প্রগতিশীল বুদ্ধিজীবীদের দাবিয়ে দেয়া। তবে প্রগতিশীল বুদ্ধিজীবী কথাটা বলবেন না, তার জায়গায় বলুন যে প্রগতিশীল বুদ্ধিজীবী নয়, যারা দেশের সংহতি নষ্ট করতে চায়, রাষ্ট্রীয় একতার মূলে কুঠারাঘাত করতে চায়, যারা এখানে প্রগতিশীলতার নামে যে আরবান নকশালরা যে কাজ শুরু করেছে দেশের, তার বিরুদ্ধে তাদেরকে কিভাবে বিচার করা যাবে, ফাঁক ফোকর দিয়ে তারা যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে গলে বেরিয়ে না যেতে পারে, তার জন্যই এই আইনের এখানে তার যথেষ্ট প্রাবধান রয়েছে। আপনারা যদি কেউ সম্প্রতি একটা ছবি এসছে, বস্তার বলে যে একটি ছবি এসছে হিন্দিতে, ছবিটি যদি দেখেন তাহলে এই আরবান নকশালদের ভূমিকা এবং ছত্তিশগড়, গড়, চিরৌলি ইত্যাদি এলাকায় তারা যেভাবে ভারতের সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে, ভারতের সংহতি বিপন্ন করছে, সেই কাহিনীগুলো যদি দেখেন এবং সেগুলো যদি পড়েন, তাহলে বুঝবেন এই রকম কঠোর আইনের দরকার ছিল। প্রগতিশীল সেকুলাররা যে কথাই বলুন, এই আরবান নকশাল নাম নিয়ে এদের মতো মানুষ যারা দেশের স্বাধীনতা বিপন্ন করতে চাইছে, সার্বভৌমত্ব, তাদের বিচার করা, যারা বিদেশের টাকা নিয়ে যারা এই সমস্ত কাজগুলো করছে, তাদের বিচারের ভালো রকম আইনের ব্যবস্থা এখানে আছে। আজ এইটুকুই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।